নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার দুনিয়া থেকে আপনাদেরকে জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমেই আপনাদের কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। গত শতাব্দীর 28শে নভেম্বর পর্যন্ত যে ইউটিউব পোস্ট আমি করেছিলাম আমার জীবন সম্পর্কে, তা ছিল ভিডিও। আমি আপনাদের সামনে এসে ভিডিওর মাধ্যমে আমার বক্তব্য বলতাম, কিন্তু মার্জনা চেয়ে নিচ্ছি এই কারণে যে এবার থেকে আমি আর আপনাদের সামনে আসব না। তার কারণ আর কিছুই নয়, দৃষ্টিশক্তির অভাব। গত কয়েকদিন যাবৎ আমার যে পোস্ট করা 8টি কি 9টি নাটকের ভিডিও আপনারা দেখছেন, সেগুলোতেও আমি সামনে আসিনি, আসার প্রয়োজন পড়েনি। তার কারণ আর কিছুই নয়, ওই নাটকগুলো ছিল অডিও MP3। সেই MP3 ফাইলগুলোকে আমি আপনাদের সামনে শুনিয়েছি। প্রত্যেকটি নাটকের শুরুতেই আমার যে ভূমিকা, তাতে আমি বলেছি যে এবার থেকে আমি আপনাদের সামনে বিভিন্ন নাটকের অনুষ্ঠান শোনাবো, এবং তাতে করে আমার সামনে আসার কোনো প্রয়োজনই নেই। নাটকগুলো শুনিয়েছি এক বিশেষ পদ্ধতির মাধ্যমে, একটি বিশেষ অ্যাপের মাধ্যমে। সেই নাটক আপনারা শুনেছেন। নাটক আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। লাগবারই কথা। এই নাটক সম্প্রচার আমার ইউটিউব চ্যানেল বাজে কথা ছেঁড়া বার্তায় এই নাটকের পোস্টগুলো আমাকে একটি রাস্তা করে দিল যে দৃষ্টিশক্তি নেই বলে আমি সহজেই আপনাদের সামনে না এসে আমার পোস্টগুলো আমি করতে পারি ভিডিও ফর্মে। এটা একটা নতুন ফর্ম, তাই জন্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর আপনাদের সামনে এসে কোনো ভিডিও দেব না। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই শোনাবো, কিন্তু সেটা বিশেষ পদ্ধতি। এই পর্যন্ত হলো আমার আজকের পোস্টের আমার জীবন সম্পর্কে বলা যে কাহিনী, সে কাহিনীর প্রথম কথা। আমার জীবন আমি বলার পূর্বে গত যে 8 থেকে 9টি নাটকের অভিনয় আপনারা শুনেছেন, সেই নাটকগুলো ইউটিউবের মাধ্যমে এসেছে আপনাদের সামনে। নাটকগুলো অভিনয় করা হয়েছে গত শতাব্দীর 90-এর দশকে, আজ থেকে 30-35 বছর আগে। এগুলো আপনাদের সামনে আনার কথা আমি কখনোই ভাবিনি। ইউটিউব সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। সন্দেহ নেই, আমার কাছে মোবাইল ফোন বা সেল ফোন এসেছে আমার হাতে, সেটাও গত শতাব্দীর 90-এর দশকে। প্রথম সেলফোন আমার হাতে আসে, তখন এই অ্যান্ড্রয়েড ফোন, আইফোন ইত্যাদি জন্ম হয়নি। তখন বোতাম টেপা ফোন ছিল। সেই ফোনের মাধ্যমেই আমি বিভিন্ন যোগাযোগ রক্ষা করতাম, কেননা আমার সঙ্গে উত্তর 24 পরগনা তথা তার বাইরে অঞ্চলে একটি বিপুল যোগাযোগ ছিল, যার কারণ ছিল আমার সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাট্য আন্দোলন। নাট্য আন্দোলন যতদিন করেছি, নাট্য আন্দোলন বলতে আমি থিয়েটারের কথা বলতে চাইছি, যতদিন নাট্য আন্দোলনে জড়িত ছিলাম ততদিন এই মোবাইল ফোনের প্রয়োজন পড়েনি, ছিলও না। আমার ল্যান্ডলাইন ছিল, সকলের তাই ছিল ল্যান্ডলাইন, পুরনো। তখন মোবাইল ফোনের নাম কেউ শোনেইনি।
কিন্তু হঠাৎই মোবাইল ফোনটা আসে, আর আমি যেহেতু খুবই শৌখিন লোক, আয় উপার্জন যা করেছি তার অধিকাংশই আমি একটু বিলাসিতায় কাটিয়েছি চিরকাল। আজকেও সর্বশান্ত হয়েও বিলাসিতা আমার কমেনি। যদিও সেই 90-এর দশকে গত শতাব্দীর আমি মোবাইল ফোন হাতে পেয়েছি, কিন্তু তখন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এসব কিছুই ছিল না। এমনকি এদের যে পূর্বপুরুষ অর্কুট, সে অর্কুটেরও জন্ম হয়নি। ফলে নিজের সঙ্গে বাইরের মানুষের যোগাযোগ করা সম্ভব হয়নি। শুধু আমার শিক্ষকতা, ছাত্রছাত্রীর আমাকে টেলিফোন করা, আমার কাছে পড়তে আসা এবং আমাকে বিভিন্ন স্থানে নাটক করার জন্য ডেকে পাঠানোর একটি যোগাযোগের নম্বর ছিল ল্যান্ডলাইন, এবং তার সাথে ছিল ওই সেলফোন। সেটা সেই সময় আজকের মতো সার্ভিস প্রোভাইডারের জন্ম হয়নি। আজকে যতগুলো সার্ভিস প্রোভাইডার আপনারা দেখেন, এয়ারটেল, জিও ইত্যাদি, তখন এসব কিছুই ছিল না। তখন একটি সার্ভিস প্রোভাইডার ছিল, তার নাম ছিল, আমি যেখানে থাকি সেই অঞ্চলে তার নাম ছিল কমান্ড। সেই কমান্ডের মাধ্যমেই আমি মোবাইল ফোন ব্যবহার করতাম। সেই সময় মোবাইল ফোনে ইনকামিং কল এবং আউটগোয়িং কল উভয়তেই অনেক চার্জ দিতে হতো, টাকা দিতে হতো। সে কথা শুনলে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা অবাক হয়ে যাবে। এই অবস্থাতেও আমি মোবাইল ফোন ব্যবহার করেছি এবং আমি অর্থ সংস্থান করেছি, কিন্তু কখনোই আপনাদের সামনে আসার কথা ভাবিনি। মঞ্চে মঞ্চে অভিনয় করেছি এবং সেই আমার পরিচয়। কিন্তু আজ আপনাদের সামনে আমার নাট্যানুষ্ঠান নিয়ে উপস্থিত হওয়া একটা যুগান্তকারী ঘটনা। এই ঘটনার জন্য আমি কোনো কৃতিত্ব দাবি করি না, কেননা এ আমার কৃতিত্ব নয়। আমি এবং ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমার বাজে কথা ছেঁড়া বার্তা চ্যানেল, এই যে সম্পর্ক, এই যে বন্ধন, এই বন্ধনের পেছনে 4 জনের অবদান রয়েছে। 4 জন। প্রথম অবদান রয়েছে অভিজিৎ সেনগুপ্ত, যাকে আমরা গোপাল বলে চিনি, গোপাল বলে ডাকি। গোপাল বা অভিজিৎ সেনগুপ্ত আজকে হয়তো নমস্য ব্যক্তি এবং সেলিব্রিটি। হয়তো পশ্চিমবঙ্গের মানুষ তাকে আর চেনে একজন আবৃত্তি প্রশিক্ষক হিসেবে। সেই অভিজিৎ সেনগুপ্ত তার প্রথম কারণ, আমাকে ইউটিউবে প্রথম নিয়ে আসে অভিজিৎ সেনগুপ্ত। মানে নিয়ে আসে বললে ভুল হবে, আসবার জন্য ইন্ধন দেয়। অভিজিৎ সেনগুপ্ত ছাড়া দ্বিতীয় নাম বলতে হবে, সে আমার প্রাক্তন ছাত্র, তার নাম অনুরাগ রায়। আজকে সে থাকে রাজস্থানে, ইংরেজির শিক্ষক। সে একটি বড় প্রাইভেট স্কুলে সে পড়ায়। ও হচ্ছে দ্বিতীয় কারণ আমার সঙ্গে ইউটিউবের সম্পর্কের। ইউটিউব কি খায় না মাথায় দেয় আমি কিছুই জানতাম না, জানবার কথাও নয়। পড়াশুনো, ছাত্রছাত্রী এবং সাংস্কৃতিক চর্চা, এই নিয়েই আমার জীবন ছিল। কিন্তু এরা আমাকে চিনিয়ে দেয় ইউটিউবের উপযোগিতা, ইউটিউবের কার্যকারিতা। আর তৃতীয় যার নাম না বললেই নয়, সে আমার কন্যা, তার নাম ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। সে আমার সঙ্গে ইউটিউবের সম্পর্ক স্থাপনে একটি সক্রিয় ভূমিকা পালন করে। আমি ইউটিউব সম্পর্কে কিছুই জানি না, কিন্তু সে অন্যের থেকে এই বিষয়ে জ্ঞান অর্জন করে, বিশেষ করে অনুরাগ রায়ের থেকে জ্ঞান অর্জন করে আমার কথা ইউটিউবে ছড়িয়ে দেয়। আর চতুর্থ নম্বরে যার নাম না বললেই চলবে না, সে আমার অনেক পুরনো ছাত্র, আমার মেয়ের থেকেও অনেক বয়সে বড়। সে আমার প্রাক্তন ছাত্র, তার নাম সোমনাথ দাশগুপ্ত।
এখন এদের কাছে কেন আমি কৃতজ্ঞ সে কথা আপনাদের কাছে বলার অপেক্ষা রাখি। আমি গত 4-5 বছর আগে হঠাৎই ফেসবুক নামক যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটিতে আমি ঢুকি অ্যান্ড্রয়েড ফোন আসার পর, সেই সময় আমি অন্যের ফেসবুক দেখে শিখতে পারি যে ফেসবুকে নিজের কথা ভিডিওর মাধ্যমে বলা যায়। আমি এসব কিছুই জানতাম না। বিজ্ঞান সম্পর্কে, প্রযুক্তিবিদ্যা সম্পর্কে আমি তেমন অবহিত নই। আমি সাহিত্যের শিক্ষক, সাংস্কৃতিক শিক্ষক এবং ভাষার শিক্ষক, কিন্তু আমি একটি পোস্ট ফেসবুকে করি অন্যের থেকে শিখে নিয়ে, এবং যে পোস্টটা প্রথম করি সেটি একটি বিতর্কিত পোস্ট। বিতর্কিত বললে ভুল হবে, সে পোস্টটি ছিল একটি অভিনব পোস্ট। এমন কথা আমি সেই ভিডিওতে বলেছিলাম ফেসবুকে, যে কথাগুলো কেউ কখনো শোনেনি, কেউ কখনো বলেনি, কেউ কখনো জানে না। সেই ভিডিও পোস্টটি প্রথম দেখে ওই অভিজিৎ সেনগুপ্ত তার অ্যান্ড্রয়েড ফোনে, যেহেতু সে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে অন্যতম ফ্রেন্ড। আমার গুটি কয়েক মুষ্টিমেয় ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। সে হঠাৎই আমাকে টেলিফোন করে আমাকে বলে যে, দাদা আপনি কেন ফেসবুকে এই ভিডিও পোস্ট করছেন? এই যে ভিডিও পোস্ট করেছেন আমি শুনেছি, আপনি কি এই কথাগুলো আমাদের কাছে বলতে চান? আপনাকে সেরকম ইচ্ছে আছে? তখনও দৃষ্টিশক্তি আমার সম্পূর্ণ যায়নি, সবে একটু একটু করে আমার চোখ খারাপ হতে শুরু করেছে। বললে ভালো হয়, সময়কালটা আমার ঠিক সন তারিখ মনে নেই, তবে আমাদের বাংলার এক কিংবদন্তি ধ্রুপদী শিল্পী রশিদ খান মারা যান। সেই রশিদ খান মারা যাওয়ার ঠিক আগেই এই ঘটনাটা ঘটে। সে আমাকে বলে যে আপনি ইউটিউব একটা চ্যানেল করুন, চ্যানেল করে আপনি আপনার কথা আমাদেরকে শোনান। এই কথা অভিজিৎ ওরফে গোপাল আমাকে বলবার পূর্বে আমি কখনো ইউটিউব খুলিনি, ইউটিউব দেখিনি, ইউটিউবে কী করেও জানতাম না। সেই আমাকে বললো একটা চ্যানেল খোলা যায়। আমি তো এসব কিছুই জানি না। তখন সে আমাকে জানায়, আমি আপনাকে একটি চ্যানেল খুলে দেব, আপনার চ্যানেলের নাম কি হবে আমাকে বলুন, আমি খুলে দেব। তা সে ব্যস্ত, তখন অত্যন্ত ব্যস্ত তার জীবিকা নিয়ে। তার বিপুল আবৃত্তির স্কুলের নাম মধুহাস। যদিও মধুহাস তথা অভিজিৎ সেনগুপ্ত তথা গোপালের রূপকার আমি সাংস্কৃতিক জগতে প্রতিষ্ঠা দিই, দাঁড় করাই। সে আমাকে বলে আমি একটি চ্যানেল আপনাকে খুলে দেব। যেই কথাটা মাথায় এলো, আমি ব্যস্ত হয়ে পড়লাম যে কিভাবে আমি এই চ্যানেলটি খুলতে পারি। কিন্তু অভিজিৎ সেনগুপ্ত বা গোপাল আমার ইউটিউব চ্যানেল খুলতে পারে না। সে আমাকে শুরুটা বলে দিয়েছিল, কিন্তু সে আমাকে আর কোনো সাহায্য করতে পারেনি। তখন সেই বিষয়টা আমি আমার প্রথম প্রাক্তন ছাত্র অনুরাগ রায়কে বলি, যে এরকম কি হয়, তুই কি জানিস? অনুরাগ রায় বলল, স্যার, সে খুব ভালো ছেলে, অনুরাগ রায় বড় ভালো ছেলে, আমার অত্যন্ত প্রিয় ছাত্র, এবং আমিও তার জীবনের অন্যতম আদর্শ। সে আমাকে বলে, হ্যাঁ স্যার, ইউটিউব চ্যানেল খোলা যায়, আমি খুলতে পারি, আপনাকে খুলে দেবো, আপনি কি করবেন ইউটিউব চ্যানেল দিয়ে? তখন আমি তাকে সমগ্র বিষয়টি বুঝিয়ে বলি, এবং সে একটি ইউটিউব চ্যানেল আমার নামে খুলে দেয়। এবং তখন সে জিজ্ঞাসা করে যে আপনার চ্যানেলের নাম কি দেব? নাম দিতে হয় বুঝি? হ্যাঁ, নাম দিতে হয়, আপনি ইউটিউব খুলে দেখবেন অনেকের চ্যানেল আছে।
তখন সব ইউটিউব চ্যানেলে খবর টবর হতো, রাজনৈতিক, ধর্মীয় নানা বিষয় আলোচনা করবার জন্য, সমালোচনা করবার জন্য বিভিন্ন লোকের বিভিন্ন চ্যানেল ছিল। আমি জানি না, এ সমস্ত জানতামই না। অনুরাগ রায়ের বলার পর আমি জানলাম যে এমনটা হয়। সেই বললো যে ভিডিও পোস্ট করা যায়। আমি কি আপনাকে একটা চ্যানেল খুলে দেবো, আর নাম বলুন। তখন আমি চ্যানেলের নাম বললাম বাজে কথা ছেঁড়া বার্তা। কেন আমি এই নামকরণ করলাম? এই নামকরণ করার কারণ হচ্ছে, আমি এই চ্যানেলের মাধ্যমে ভিডিওতে যে কথাগুলো বলবো, সে কথাগুলো কারোর ভালো নাও লাগতে পারে, কারোর পছন্দ নাও হতে পারে। সে কথাগুলোকে স্বতঃসিদ্ধ সত্য মনে সে নাও করতে পারে। তার কাছে কথাগুলো বাজে কথা বলে মনে হতে পারে। আর আমার কথার মাধ্যমে আমি যে বার্তা মানুষকে দেব, সে বার্তা তার কাছে ছেঁড়া বার্তা, পরিত্যাজ্য বার্তা বলে মনে হতে পারে। তাই আমার চ্যানেলের নাম হলো বাজে কথা ছেঁড়া বার্তা। একেবারে অভিনব কথাবার্তা আমি আলোচনা করব। শুরুতেই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি কখনোই রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক এই সমস্ত কথাবার্তা বলবো না। আমি যা কিছু বলবো তা একজন শিক্ষক হিসেবে, একজন শিল্পী হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে, একজন প্রবীণ মানুষ হিসেবে। নানা বিষয় নিয়ে আমি কথা বলেছি এবং আপনারা আমার গোটা 30 পোস্ট ইউটিউবে দেখে থাকবেন। আমি জানতাম, আমাকে অনুরাগ রায় বলেও ছিল যে যেই বিষয় নিয়ে আপনি কথা বলবেন, তাতে কিন্তু খুব সাবস্ক্রাইবার বা শ্রোতা বা অংশগ্রহণকারী বা আপনার এই চ্যানেলের সহযোগিতাকারী লোক পাবেন না। কেননা আজকের যুগ হচ্ছে তরল, সস্তা বিষয়ের ভক্ত। তারা সবাই সস্তা বিষয়ে ভালোবাসে। আপনার এই বক্তব্যগুলো তরল সস্তা বিষয় নয়, জ্ঞানগর্ভ বিষয়, গভীর বিষয়। এগুলো শুনতে চাইবে না কেউ। আমি তখন বলি, না চাক, যে শুনবে সেই ভালো। অনুরাগ রায় আমাকে বলে, আপনি যা বলছেন সে কথাগুলো আমাদের পড়াতে আমাদের ক্লাস নিতে ক্লাস করতে আপনি অনেক কথা বলেছেন। আর আপনার এই কথাগুলো আপনার রচনা, ছোট গল্প, উপন্যাস ইত্যাদিতে আমরা পেয়েছি। এরকম অনেক কথা আমাদের চেনা, কারণ আমরা আপনার প্রত্যক্ষ সম্পর্কে ছিলাম, যোগাযোগে ছিলাম। কিন্তু বহির্বিশ্বে বহু মানুষ রয়েছে যারা আপনাকে চেনেই না। তারা আপনার কাছে এসব কথা শুনে বিস্মিত হবে, অনেকে প্রতিবাদ করবে এবং অনেকে আবার ভালোবাসবে। সুতরাং লম্বা করবেন না ভিডিওগুলোকে, ছোট করে দিন, নয়তো কেউ শুনবে না, কারোর অত সময় নেই শুনবার। কিন্তু আমি যে বিষয় নিয়ে বলবো তা তো ছোট করার কোনো উপায় নেই। আজকাল ইউটিউবে বা ফেসবুকে শর্টস হয়, ছোট 3 মিনিটে 4 মিনিটে, সস্তা একদম। অনেকেই নানা রকম ভিডিও করে প্রচুর অর্থ উপার্জন করে, সস্তা, অশ্লীল এ সমস্ত। কিন্তু আমি তো ওই বিষয়ে নয়। আমার বক্তব্য হচ্ছে গভীর বিষয়, সামাজিক, শিক্ষামূলক ইত্যাদি। আমার যেটুকু দায় আছে একজন সামাজিক মানুষ হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন শিল্পী হিসেবে, সেই দায়গুলো আমি পালন করব, রেখে যাব আমার বলা নানা কথা। আমার যে বইপত্র, অর্থাৎ আমার ছোট গল্প সম্ভার, আমার কবিতা সম্ভার, আমার উপন্যাস সম্ভার, যে আদৌ কখনো ছেপে বই হয়ে বেরোবে, কোনো প্রকাশক যে আদৌ প্রকাশ করবে, এমন ভাবনা আমার মোটেই ছিল না। কেননা আমি জানি যে এই সমস্ত বইপত্র লেখকরা নিজে পকেটের পয়সা দিয়ে প্রকাশ করে থাকে। আমি তা করতে পারবো না। সুতরাং আমার বই কোনোদিন ছাপা হবেও না। বিভিন্ন লিটল ম্যাগাজিনে, এমনকি বিভিন্ন বাণিজ্যিক পত্রিকা, এমনকি আনন্দ পাবলিশার্সের পত্রিকা সানন্দা দেশেও আমার গল্প
প্রকাশিত হয়েছে, কিন্তু বই হয়ে বেরোবে, আমাকে মানুষ জানবে, চিনবে, এ আমি স্বপ্নও দেখিনি, ভাবিও নি। তাই ভাবলাম যে কথাগুলো আমি লিখি, যে কথাগুলো ক্লাসে বলি ছাত্রছাত্রীকে, আজ প্রায় 40-45 বছর ধরে বলে আসছি, যা অভিনব নতুন কিছু আমার কবিতা লেখার যে চিন্তা ভাবনা, সেইগুলো আমি সব লিপিবদ্ধ করে রাখি, বলে রাখি, অনলাইনে থাক এগুলো। কারণ বই যদি ছেপে বের হয়ও, তা তো নশ্বর, একদিন ধ্বংস হয়ে যাবে, আর আমি তো একদিন মরেই যাব, লোকে আমাকে ভুলে যাবে। আমি তো রবীন্দ্রনাথ ঠাকুর নই, আমি শরৎচন্দ্র নই, আমি কিন্তু সামান্য শিক্ষক। তাই আমার কথাগুলো যদি অনলাইনে থাকে খুব ভালো হয়, মানুষ আজ 100 বছর পরেও তা শুনতে পারবে, পড়তে পারবে, আমার উত্তরসূরিও সেগুলো পড়তে পারবে, শুনতে পারবে। সুতরাং আমার বাজে কথা ছেঁড়া বার্তা চ্যানেলে আমার ভিডিও পোস্ট শুরু হয়ে গেল এবং এক নাগাড়ে পোস্ট করেছি। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাচ্ছি, ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছি। চিকিৎসার অতীত আমার এই অন্ধত্ব, এর কোনো চিকিৎসা নেই, কারণ আমি বৃদ্ধ। চিকিৎসকরা বলছেন যে কোনো অর্থ দয়া করে খরচা করবেন না, কারণ আপনার দৃষ্টি কিন্তু ফিরে আসবে না। ফলে ভিডিও করতে অসুবিধে হতো, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ভিডিও করেছি। আমার তো কোনো স্টুডিও নেই। আপনারা ইউটিউবে যে সমস্ত গল্প বলা চ্যানেল দেখেন বা গল্প শোনেন, মির্চি ইত্যাদি দেখেন, যেগুলো সানডে সাসপেন্স, ওদের খুব মূল্যবান স্টুডিও, দামি দামি মেশিনপত্র, প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর বিনিয়োগ, এসব তো আমার কিছুই নেই। ফলে আমার যে ভিডিও হবে তা আমার শয়নকক্ষে বসে, যা শব্দ নিরোধক নয়। আমি একটি আবাসনে থাকি, বিভিন্ন শব্দ যার দিক থেকে আসে, আমার বাড়িতে আমার দৌহিত্র বড় হচ্ছে, সে এখন শিশু, বেবি, তার চিৎকার চেঁচামেচি আছে, এর মধ্যেই আমাকে ভিডিও করতে হতো। সে এক বিড়ম্বনা। আর ভিডিও করতে গেলে অবশ্যই দৃষ্টিশক্তি থাকা অত্যাবশ্যক। তা আমার আস্তে আস্তে চলে যাচ্ছিল। তাও অনেক কষ্ট করে আমি ভিডিও করেছি। প্রথম দিকে সামান্য সহযোগিতা করেছে আমার জামাতা এবং আমার কন্যা, তারপর আমার স্ত্রী, কিন্তু তাও আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে, আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কিন্তু এর মধ্যেই এসে গেলাম আমি এই নাটকগুলো সম্প্রচারে। যে নাটকগুলো ক্যাসেট হয়ে কিছু কোম্পানি, 5টি নাটক ক্যাসেট হয়ে কিছু কোম্পানি প্রকাশ করেছে, এবং বাদবাকিগুলো আমার ঘরে একদম মামুলি শয়নকক্ষে মাইক্রোফোন সাজিয়ে শিল্পীদেরকে বসিয়ে আমি সেই নাটকগুলো রেকর্ডিং করি, একেবারে মামুলি টেপ রেকর্ডারে। ওই সমস্ত মূল্যবান যন্ত্রপাতি স্টুডিও নয়। তাই আপনাদের কাছে আমি শুনিয়েছি নাটক। এই হলো ইউটিউবের সাথে আমার সম্পর্ক। আমি আরও একটা এপিসোড করব এই ইউটিউব এবং আমি নিয়ে, সেটি পরবর্তী এপিসোড। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। বাজে কথা ছেঁড়া বার্তা আপনাদেরকে প্রণাম জানিয়ে, শুভেচ্ছা কামনা করে আজকের মতো বন্ধ করছি। আবার পরবর্তী এপিসোডে ইউটিউব নিয়ে আমি কথাবার্তা বলবো। নমস্কার।